আসসালামু আলাইকুম। আজকে আমরা ন্যারেশন নিয়ে কথা বলবো। তো আমার লম্বা সময়ের অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখেছি যে ন্যারেশনটা অনেক সহজ। আমি আ খুব, খুব নিম্ন কোয়ালিটির যে স্টুডেন্টগুলো আছে যারা আসলেই গ্রামার পারে না, ইংলিশ পারে না, তাদেরকে আমি সাজেস্ট করি যে তুমি যদি একটা সহজ গ্রামার চুজ করতে চাও তো সেটা হচ্ছে ন্যারেশন। মানে ন্যারেশন খুবই, খুবই সহজ। ঠিক আছে? তো কিভাবে সহজ আপনি এই ক্লাসটা আজকে যে বেসিক ক্লাসটা করাচ্ছি এটা করলেই বুঝবেন। আজকের পার্ট 1 এখানে আমি বেসিকটা নিয়ে আলোচনা করব। পরবর্তী আরেকটা পার্টে হয়তোবা একটু প্যাচ গোছ যেগুলো আছে সেগুলো নিয়ে কথা বলব। ঠিক আছে? তো ন্যারেশন হচ্ছে ২ প্রকার। ন্যারেশন মানে হচ্ছে স্পিচ বা উক্তি। এই উক্তি হচ্ছে ২ প্রকার। একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ আর একটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। ডিরেক্ট মানে হচ্ছে কি? যেটা আমরা প্রত্যক্ষ সরাসরি বলে থাকি। প্রত্যক্ষ বা সরাসরি। ডিরেক্ট স্পিচ মানে কি? যে কথাটা একজনের মানে কারো কথা হুবহু বলা। আর ইনডিরেক্ট স্পিচ মানে হচ্ছে কি? পরোক্ষ উক্তি। ইনডিরেক্ট স্পিচ মানে কি? পরোক্ষ উক্তি। ঠিক আছে? তো একটা উদাহরণ দিলে আপনার কাছে জিনিসটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ধরেন আবুল, আবুল সে সকিনাকে বলতেছে। আবুল আর সকিনার মধ্যে কথোপকথন হচ্ছে আরকি। ঠিক আছে? আবুল সকিনার মধ্যে। আবুল সকিনাকে আবুল said to সকিনা। আবুল সকিনাকে বলল, হোয়াটস ইউর নেম? তোমার নাম কি? তো খেয়াল করেন আবুল সকিনাকে বলল হোয়াটস ইউর নেম, অ্যান্ড এই কথাটা মকবুল শুনছে। মকবুল আরিপেতে এই কথাটা শুনছে যে আবুল সকিনাকে তার নাম জিজ্ঞেস করছে। তো মকবুল পাড়ায় পাড়ায় গিয়ে বলতেছে আবুল সকিনাকে বলল, আবুল সকিনাকে বলল আই লাভ, সরি, হোয়াটস ইউর নেম? তোমার নাম কি? আবুল সকিনাকে বলল হোয়াটস ইউর নেম? তোমার নাম কি? তো এই যে খেয়াল করেন আবুল সকিনাকে যেটা বলল এটা কি হুবহু হুবহু মকবুল ওই কথাটাই বলতেছে না মানুষকে? আবুল সকিনাকে বলল তোমার নাম কি? তো এই যে হুবহু আবুলের কথাটা মকবুল গিয়ে বলে বেড়াচ্ছে এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। আবুলের কথাকে হুবহু মকবুল বলে বেড়াচ্ছে। এখন মকবুল যদি এটাকে তার নিজের ভাষায় বলতো তাহলে সে কি বলতো? আবুল সকিনাকে জিজ্ঞেস করলো যে তার নাম কি? আবুল সকিনাকে জিজ্ঞেস করলো যে তার নাম কি? খেয়াল করেন এটা কিন্তু মকবুল তার নিজের ভাষায় বলতেছে, আবুলের ভাষায় না। তখন এটাকে বলা হবে ইনডিরেক্ট স্পিচ। আর ডিরেক্ট স্পিচ কোনটা? যদি আবুলের কথাটাকেই হুবহু কোট করে আরেক জায়গায় বলা হয়। আশা করি এটা বুঝতে পেরেছেন যে কোনটা ডিরেক্ট স্পিচ আর কোনটা ইনডিরেক্ট স্পিচ। ঠিক আছে? তো আমাদের কথা হচ্ছে আমরা ন্যারেশনটাকে একটা মাত্র বাক্য দিয়ে সলভ করে ফেলবো। একটা মাত্র ন্যারেশন করব। একটা মাত্র ন্যারেশন চেঞ্জিং করব যেটার মাধ্যমে আপনি মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে? তো আমি লিখছি যেমন I said to you অথবা I said to ধরেন I said to সকিনা। I said to সকিনা। এখানে আমি লিখতেছি যে একটা সহজ বাক্য লিখি write I wrote I wrote you a letter yesterday। একটু চাপিয়ে নিয়ে আসি। I wrote you a letter yesterday। yesterday। ঠিক আছে? ইনভার্টেড কমাটা এখানে ক্লোজ হবে। ওকে? বাক্যটা আসলে শেষ হয়ে গিয়ে, সরি, লেখাটা বড় হয়ে গিয়েছে। I wrote you a letter yesterday। এই যে একটা আমি আ বাক্য দেখতে পাচ্ছি, এটা কিন্তু ডিরেক্ট স্পিচে আছে। এটা কিসে আছে? ডিরেক্টে আছে। তো এই ডিরেক্ট থেকে আমাকে কি করতে হবে? ইনডিরেক্ট করতে হবে। তো আপনি যদি শুধুমাত্র ৫ টা নিয়ম জানেন, ৫ টা নিয়ম জানেন তাহলে আপনি যেকোনো ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট করে ফেলতে পারবেন। আমার কথা কি বুঝছেন? আপনাকে কয়টা রুলস জানতে হবে? শুধুমাত্র ৫ টা রুলস পারলে মোটামুটি আপনি সব ধরনের ন্যারেশনগুলো পেরে যাবেন, মোটামুটি প্যাচ-গোছগুলো বাদে। তো চলেন আমরা একটু দেখে নিই আপনি মানে আপনার কনসেপ্টটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে সেই ৫ টা জায়গা কোনটা আমি একটু হাইলাইট করি। এই যে said to টা আছে, এই যে said to টা এটা চেঞ্জ হবে। এটাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে? আমরা এখানে এই যে পুরা বাক্যটার মধ্যে ২ টা অংশ পাই। একটা হচ্ছে এই যে কমার আগের অংশটাকে আমরা বলি রিপোর্টেড ভার্ব, আর কমার পরের অংশটাকে যে ইনভার্টেড কমার ভিতরে যেটা আছে এটাকে আমরা বলি রিপোর্টেড স্পিচ। এই কমার আগের অংশটা রিপোর্টেড ভার্ব, কমার পরের অংশটা রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড ভার্বের মধ্যে অ্যাকচুয়ালি ভার্ব হলো যে said to।
এই সেট টুটাকে আমার চেঞ্জ করতে হবে, এটা সবসময় চেঞ্জ হবে, এটা হলো 1 নাম্বার জায়গা। তারপরে এই কমাটা চেঞ্জ হবে, এই কমা চেঞ্জ হবে, এখানে একটা কনজাংশন বসবে। তারপরে এই যে প্রনাউনগুলো আছে আই ইউ, এদের পরিবর্তন হবে, আই ইউ চেঞ্জ হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার এই যে ভার্বটা আছে, এই ভার্বটা চেঞ্জ হবে, রোট ভার্বটা বা যে কোনো ভার্ব থাকলে সেটা কী হবে, চেঞ্জ হবে। আর এই যে ইয়েস্টারডে, এই যে অ্যাডভার্বটা আছে তার চেঞ্জ হবে। তাহলে কয়টা জায়গায় চেঞ্জ হবে আমি যদি দেখি, এই যে 1 নাম্বার জায়গা হচ্ছে সেট টু, 2 নাম্বার জায়গা হচ্ছে এই কমাটা, 3 নাম্বার জায়গা হচ্ছে যতগুলো প্রনাউন থাকবে এরা 3 নাম্বার জায়গা, আর 4 নাম্বার জায়গাটা হচ্ছে ভার্ব, আর 5 নাম্বার জায়গাটা হচ্ছে এই অ্যাডভার্ব। আমরা এই 5টা জায়গায় চেঞ্জ করলেই হয়ে যাবে, এবং আমার প্রায় সব ন্যারেশন, সেন্টেন্স ন্যারেশনগুলোর ক্ষেত্রে আপনার এই 5টা জায়গার পরিবর্তন জানা থাকলে আপনি মোটামুটি পেরে যাবেন। ক্লিয়ার? তো চলেন এই 5টা জায়গার পরিবর্তন একটু বুঝি। এই সেট টুটা চেঞ্জ হয়ে কি হবে? সেট টুটা এক একটা বাক্যের জন্য এক এক রকম চেঞ্জ হয়ে এক একটা হবে। সেট টু এক একটা সেন্টেন্সের জন্য এক এক রকম হবে। তো এই জন্য তো আমাকে সেন্টেন্সের প্রকারভেদটা জানতে হবে। তো চলুন আমরা প্রথমে জেনে নিই সেন্টেন্সের প্রকারভেদ। সেন্টেন্স কত প্রকার, এটা আশা করি আপনাদের জানা আছে। তারপরে আমি একটু কথা বলে নিচ্ছি। আমাদের সেন্টেন্স কত প্রকার? সেন্টেন্স আমরা কত প্রকার পাই? 5 প্রকার। কি কি? অ্যাসার্টিভ সেন্টেন্স, আমি একটু শর্টকাটে আলোচনা করে দিচ্ছি, আপনারা তো এগুলো পারেন, তারপরে আরেকটু দেখে নেবেন। হ্যাঁ, অ্যাসার্টিভ সেন্টেন্স। 2 নাম্বার হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। 3 নাম্বার হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। 4 নাম্বার হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ, অপটেটিভ সেন্টেন্স। আর 5 নাম্বার হচ্ছে এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি সেন্টেন্স। ঠিক আছে, আমাদের সেন্টেন্স হচ্ছে এই 5টা। তো আমরা একটু চেনার উপায়টা বলে দিই, কোন সেন্টেন্সটাকে আমরা কিভাবে চিনবো, এবং এটা আশা করি আপনারা জানেন, তারপরেও আর কি রিভিশন দেওয়া। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কিভাবে চিনবো? অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে স্বাভাবিক বাক্যগুলো, সাধারণ বাক্যগুলো, যেগুলো শেষে কি থাকবে? একটা সাধারণ বাক্য, সাধারণ বর্ণনামূলক বাক্য, কোনো কিছু সম্পর্কে বর্ণনা বোঝাবে, সাধারণ বর্ণনামূলক বাক্য, শেষে কি থাকবে? শেষে ফুল স্টপ থাকবে, শেষে কি থাকবে? ফুল স্টপ, শেষে ফুল স্টপ থাকবে। ঠিক আছে, অ্যাসার্টিভ বাক্যের শেষে কি থাকবে? ফুল স্টপ থাকবে, মনে থাকবে না? আচ্ছা, তারপরে আসি, যেমন ধরেন আই রাইট এ লেটার, আই রিড বুকস, আই রিড বুক, ইত্যাদি আরও যত স্বাভাবিক বাক্যগুলো আছে। ইন্টারোগেটিভ বাক্য, এটা তো আপনারা চিনেনি। ইন্টারোগেটিভ বাক্য কারা হবে? শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, শেষে প্রশ্নবোধক বোধক চিহ্ন থাকবে। প্রশ্নবোধক চিহ্ন তো আপনারা জানেনই, প্রশ্নবোধক চিহ্ন থাকবে। শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ। এছাড়া ইন্টারোগেটিভ বাক্যগুলো শুরু হয় কি দিয়ে? হয় আপনার অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হবে। কি দিয়ে শুরু হবে? অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হবে, অথবা WH ওয়ার্ড দিয়ে শুরু হবে। এখন আপনারা কি WH ওয়ার্ডগুলো জানেন না? WH ওয়ার্ড কারা? হয় WH ওয়ার্ড দিয়ে শুরু হবে, অথবা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হবে, অথবা অক্সিলিয়ারি ভার্বের মধ্যে ডু, ডিড, ডাজ এবং বাকি যা অক্সিলিয়ারি ভার্ব আছে। ইম্পারেটিভ বাক্যটা আমরা চিনব কিভাবে? ইম্পারেটিভ বাক্য কারা? এই ইম্পারেটিভ নিয়ে আপনাদের প্যাচ লাগে। ইম্পারেটিভের ক্ষেত্রে মনে রাখবেন এটা মূল ভার্ব দিয়ে শুরু হবে। কি দিয়ে শুরু হবে? মূল ভার্ব দিয়ে, মূল ভার্ব দিয়ে শুরু হবে। এটা শুরু হবে হচ্ছে মূল ভার্ব দিয়ে, আর শেষে কি থাকবে? শেষে ফুল স্টপ থাকবে, শেষে ফুল স্টপ থাকবে। আর মূল ভার্বের আগেও, মূল ভার্বের আগে মাঝে মাঝে আপনার প্লিজ থাকতে পারে, অথবা কাইন্ডলি থাকতে পারে। ঠিক আছে, মূল ভার্বের আগে কি থাকতে পারে? প্লিজ, কাইন্ডলি, তারপর হচ্ছে নেভার। ঠিক আছে, এগুলো থাকতে পারে। ডোন্ট থাকতে পারে। ঠিক আছে, ডোন্ট থাকতে পারে। এগুলো মূল ভার্বের আগে থাকতে পারে, যেগুলো দেখে আমরা বুঝবো এটা কি বাক্য? ইম্পারেটিভ বাক্য। আর ইম্পারেটিভ বাক্যগুলো দিয়ে নর্মালি আদেশ, উপদেশ, নিষেধ এগুলো বোঝায়। ঠিক আছে, অপটেটিভ বাক্য। অপটেটিভ বাক্যগুলো কি দিয়ে শুরু হবে? এগুলো মেনলি, এগুলো শুরু হতে পারে হচ্ছে মে অথবা লং দিয়ে, অথবা শেষেও লং থাকতে পারে। আর শেষে কি বসবে? শেষে ফুল স্টপ বসবে।
শেষে কি থাকবে? ফুল স্টপ বসবে। ঠিক আছে? আর এই অপটেটিভ বাক্যগুলো সাধারণত দোয়া বা প্রার্থনা বোঝায়। সাধারণত কি বোঝায়? দোয়া বা প্রার্থনা বা ইচ্ছা। প্রার্থনা বা ইচ্ছা এই বিষয়গুলো প্রকাশ পায় হচ্ছে অপটেটিভ বাক্য দ্বারা। ঠিক আছে? আর এক্সক্লেমেটরি বাক্য, এগুলোর শুরু হবে কি দিয়ে? এগুলো শুরু হবে হোয়াট, এ অথবা এন, তারপর হচ্ছে আপনার হাউ। ঠিক আছে? হাউ দিয়ে শুরু হবে। আর শেষে কি থাকবে জানেন? এগুলোর শেষে শেষে ফুল স্টপ থাকবে। সরি, শেষে এক্সক্লেমেটরি সাইন থাকবে। কি থাকবে? এক্সক্লেমেটরি সাইন থাকবে। এক্সক্লেমেটরি সাইন থাকবে। এছাড়াও হোয়াট, এ, হাউ ছাড়াও এগুলোর মধ্যে আপনার হুররা, ঠিক আছে, হুররে, তারপর হচ্ছে এলাস, ঠিক আছে, এই ধরনের শব্দগুলো থাকবে। ঠিক আছে? আচ্ছা, আহ, এই হচ্ছে আমাদের সেন্টেন্স চেনার উপায়। এখন আমরা আমাদের প্রথম পেজে ফিরে যাই। এই যে সেট টুটা, এটা চেঞ্জ হয়ে এক একটা বাক্যের জন্য কি হবে? এক এক রকম হবে। এক একটা বাক্যের জন্য কি হবে? এক এক রকম হবে। তো আমাদের বাক্য কয়টা বলেছিলাম? আমাদের বাক্য হচ্ছে ৪টা, ৫টা। ঠিক আছে? তো আমি ৫টা বাক্যকে একটু কপি করে নিয়ে যাই। আমরা ৫টার জন্য দেখব যে কোনটার ক্ষেত্রে কি হতে পারে। ঠিক আছে? তো একটু চলেন দেখি। কন্ট্রোল সি। আমি একটু প্রত্যেকটার জন্যই দেখি কি হবে। হ্যাঁ, ওকে, একটু অতিরিক্ত লেখাগুলো মুছে ফেলি। কি হবে দেখেন, সেট টু এর পরিবর্তে কোনটাতে কি হবে? এই যে সেট টু, এটা কোন বাক্যের ক্ষেত্রে কি হবে? অ্যাসার্টিভ বাক্যের ক্ষেত্রে সেট টু এর পরিবর্তে হবে হচ্ছে টোল্ড। অ্যাসার্টিভ বাক্যের ক্ষেত্রে সেট টু এর পরিবর্তে কি হবে? টোল্ড। ইন্টারোগেটিভ বাক্যের ক্ষেত্রে সেট টু এর পরিবর্তে হবে হচ্ছে আস্কড। সেট টু এর পরিবর্তে কি হবে? আস্কড। ইম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে এই যে সেট টুটা সবচেয়ে বেশি ঝামেলা করে। ইম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে যদি আদেশ বোঝায়, যদি কি বোঝায়? আদেশ, তাহলে এই সেট টু এর পরিবর্তে হবে হচ্ছে অর্ডার্ড। যদি উপদেশ বোঝায়, উপদেশ, তাহলে এই সেট টু এর পরিবর্তে হবে হচ্ছে অ্যাডভাইজড। আমার লেখার এস আর এন কিন্তু একই রকম হয়ে যায়, একটু বুঝে নেবেন। অ্যাডভাইজড। আর যদি আপনার নিষেধ বোঝায়, নিষেধ বোঝায়, তাহলে সেট টু এর পরিবর্তে হবে কি? ফরবেইড। ফরবেইড। ঠিক আছে? আর যদি আপনার, আমরা একটু এটাকে নিচে নিয়ে যাই। আর যদি আপনার কি বোঝায়? আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ যদি বোঝায়, অনুরোধ, তাহলে সেট টু এর পরিবর্তে হবে রিকোয়েস্টেড। সেট টু এর পরিবর্তে কি হবে? রিকোয়েস্টেড। রিকোয়েস্টেড। ঠিক আছে? সেট টু এর পরিবর্তে কোনটাতে কি হবে আশা করি বুঝতে পেরেছেন ইম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে। আর অপটেটিভের ক্ষেত্রে সেট টু এর পরিবর্তে কি হবে? যদি দোয়া বা প্রার্থনা বোঝায় তাহলে কি হবে? প্রেইড। কি হবে তখন? প্রেইড। আর যদি আপনার কি বোঝায় এটাকে? ইচ্ছা বোঝায় তাহলে কি হবে? উইজড। যদি ইচ্ছা বোঝায় তাহলে সেট টু এর পরিবর্তে কি হবে? যদি ইচ্ছা বোঝায় তাহলে সেট টু এর পরিবর্তে হবে হচ্ছে উইজড। আশা করি বুঝতে পেরেছেন। এক্সক্লেমেটরি ক্ষেত্রে কি হবে? এখন এক্সক্লেমেটরি বাক্যগুলো কয়েক প্রকার হতে পারে। আপনি কেউ বিস্ময়ে মানে কত ধরনের বিস্ময় হতে পারে। মানুষ আনন্দে বিস্মিত হতে পারে, কষ্টে বিস্মিত হতে পারে, বিস্ময়ে বিস্মিত হতে পারে। ঠিক আছে? তো যদি কেউ আনন্দে বিস্মিত হয়, আনন্দে, আনন্দে যদি বিস্মিত হয় তাহলে আমরা কি লিখব? এক্সক্লেমড উইথ, এই সেট টু এর পরিবর্তে আমরা কি লিখব? এক্সক্লেমড উইথ জয়। এক্সক্লেমড উইথ জয়। ঠিক আছে? আর কেউ যদি দুঃখে, কষ্টে, কষ্টে বিস্মিত হয়ে থাকে বা দুঃখে, বেদনায় যদি বিস্মিত হয়ে থাকে তখন কি হবে? এক্সক্লেমড উইথ সরো। আর যদি কেউ বিস্ময়ে বিস্মিত হয়ে থাকে, বিস্ময়ে, হ্যাঁ, বিস্ময়ে যদি বিস্মিত হয়ে থাকে তাহলে কি হবে? এক্সক্লেমড উইথ ওন্ডার। আশা করি বুঝতে পেরেছেন। এক্সক্লেমড উইথ কি হবে? ওন্ডার। মনে থাকবে না? আচ্ছা, অবশ্য এক্সক্লেমড উইথ ওন্ডার্ড।
এক্সক্লেম উইথ ওন্ডার্ড হবে, ওন্ডার্ড, মনে থাকবে এটা? আচ্ছা, এক্সক্লেমড উইথ সরো, এক্সক্লেমড উইথ জয় এবং এক্সক্লেমড উইথ ওন্ডার্ড, আশা করি মনে থাকবে। তো এই হচ্ছে আমাদের 5টা বাক্যের জন্য সেট টু এর পরিবর্তে কি হবে সেটা আমরা লিখলাম। তাহলে আমাকে বলেন তো, এটা যদি আপনাদের পড়া হয়ে থাকে, দেখা হয়ে থাকে, তাহলে আমাকে বলেন তো এখানে কি হবে? এই বাক্যের মধ্যে সেট টু, এটা বাক্যটা কি বাক্য? প্রথমত আসি, বাক্যটা কি বাক্য? অ্যাসার্টিভ বাক্য, কারণ এটা একটা বর্ণনামূলক বাক্য বোঝাচ্ছে। তো এটা একটা অ্যাসার্টিভ বাক্য যেটা শেষে কি আছে? ফুল স্টপ আছে। তো এটাতে আমি সেট টু এর পরিবর্তে কি লিখব? টোল্ড লিখব অবশ্যই, কারণ আমরা জানি সেট টু এর পরিবর্তে কি হবে? টোল্ড হবে অ্যাসার্টিভ বাক্যের ক্ষেত্রে। ওকে, তারপরে আসি পরেরটাতে, এই কমার পরিবর্তে কি হবে? কমার পরিবর্তে কোন কনজাংশনটা বসবে? 2 নাম্বার পরিবর্তনটা কি হবে? তো চলেন 2 নাম্বার পরিবর্তনটা বুঝি। তো 2 নাম্বার পরিবর্তনটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ বাক্য, মানে 2 আই যেটাতে আছে, 2 আই এগুলাতে ভিন্ন হবে। 2 আই ছাড়া বাকিদের জন্য দ্যাট। আমি আবারও বলি, 2 আই ছাড়া বাকিদের জন্য কি হবে? দ্যাট। তো 2 আই ছাড়া আর কে কে আছে? অ্যাসার্টিভ আছে, তারপর হচ্ছে অবজেক্টিভ আছে, এক্সক্লেমেটরি আছে। আর 2 আই বলতে আমি বুঝাচ্ছি ইম্পারেটিভ আর ইন্টারোগেটিভ। তো একটু এটাও লিখে দিই আপনাদেরকে। 2 আই ছাড়া বাকিদের ক্ষেত্রে এই কমার পরিবর্তে কি হবে? বাকিদের ক্ষেত্রে, বাকিদের ক্ষেত্রে কমা এর পরিবর্তে, কমা এর পরিবর্তে দ্যাট বসবে, দ্যাট বসবে, মনে থাকবে না? 2 আই ছাড়া বাকিদের ক্ষেত্রে কমার পরিবর্তে কি বসবে? দ্যাট, মানে অ্যাসার্টিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি ক্ষেত্রে কমার পরিবর্তে হবে দ্যাট। ওই 2 আই ওয়ালা যে আছে, একটা হলো ইম্পারেটিভ, এই ইম্পারেটিভের ক্ষেত্রে কি হবে? ইম্পারেটিভের ক্ষেত্রে মনে রাখবেন, ইম্পারেটিভের ক্ষেত্রে এই কমার পরিবর্তে যদি বাক্যটা হয় পজিটিভ বাক্য, বাক্যটা যদি কি হয়? ধনাত্মক বাক্য হয়, পজিটিভ বাক্য হয়, তাহলে কমার পরিবর্তে হবে টু। আর বাক্যটা যদি হয় নেগেটিভ বাক্য, তাহলে কমার পরিবর্তে হবে নট টু। কথা কি মনে থাকবে? ইম্পারেটিভের ক্ষেত্রে কমার পরিবর্তে, কমার পরিবর্তে বাক্যটা যদি ধনাত্মক হয়, তাহলে কমার পরিবর্তে হবে কি? ধনাত্মক বাক্যের ক্ষেত্রে টু, আর ঋণাত্মক বাক্যের ক্ষেত্রে নট টু। এখন আসি ইম্পারেটিভ, ইন্টারোগেটিভের ক্ষেত্রে। ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি হবে? ইন্টারোগেটিভের ক্ষেত্রে কমার পরিবর্তে কি হবে? ইন্টারোগেটিভের ক্ষেত্রে এখানে 2টা আই হবে। ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি হবে? ঠিক আছে, তো ইন্টারোগেটিভের ক্ষেত্রে কমার পরিবর্তে কি হবে? আর এখানে আবার কাহিনী আছে। আপনার বাক্যটা কি দিয়ে শুরু হচ্ছে? যদি বাক্যটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, যদি বাক্যটা কি দিয়ে শুরু হয়? অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে কমার পরিবর্তে হবে ইফ। আর যদি বাক্যটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়, তাহলে কমার পরিবর্তে ওই ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসবে। কথা কি বুঝতে পেরেছেন? যদি অক্সিলিয়ারি ভার্ব দিয়ে আমার প্রশ্নটা শুরু হয়, তাহলে কি বসবে? অক্সিলিয়ারি ভার্বের পরিবর্তে, মানে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে যদি আমার প্রশ্নটা শুরু হয়, তাহলে কমার পরিবর্তে হবে ইফ। আর যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্নটা শুরু হয়, তাহলে ওই কমার পরিবর্তে ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসবে। মগজে ঢুকছে? আচ্ছা, তাহলে এই 2টা জিনিসকে একটু মনে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, তো চলেন আমরা পরে অবশ্যই এক্সাম্পল দিয়েও দেখব। তাহলে এটা তো অ্যাসার্টিভ বাক্য ছিল। অ্যাসার্টিভ বাক্য তো 2 আয়ের মধ্যে পড়ে না। এক্ষেত্রে কমার পরিবর্তে কি হবে? কমার পরিবর্তে হবে হচ্ছে দ্যাট, সিম্পল। আচ্ছা, এরপরে আসি এই এই যে প্রনাউনগুলো যে আছে, এই প্রনাউনগুলোতে কি কাহিনী হবে? প্রনাউনগুলোর কাহিনী কি হবে সেটা নিয়ে চলেন একটু আলোচনা করা যাক। এই প্রনাউনগুলোতে কি কাহিনী হবে? এখন প্রনাউনগুলোর কাহিনীর জন্য আপনাকে একটু আগে প্রনাউন বেটাদের সাথে পরিচয় করায় দিই। হ্যাঁ, আমাদের কয়টা প্রনাউনের ক্ষেত্রে আমাদের পার্সন একটা ব্যাপার-স্যাপার আছে। তো প্রনাউনগুলোর ক্ষেত্রে কি ব্যাপার-স্যাপার আছে? পার্সনের একটা ব্যাপার-স্যাপার আছে। তো খেয়াল করে দেখেন, আমাদের পার্সন কয়টা আছে? 3টা। আমরা জানি আমাদের পার্সনগুলো কি? ফার্স্ট পার্সন, তারপরে হচ্ছে সেকেন্ড পার্সন, আরেকটা হচ্ছে কি? থার্ড পার্সন। তো এই যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কারা? আমি, আমার সাথে রিলেটেড যা যা আছে, আমি, আমাকে, আমার, আমাদের, এসব হচ্ছে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন কারা? তোমার সাথে রিলেটেড যা যা আছে, তুমি, তোমাকে, তোমার, তোমাদের, এগুলো হচ্ছে সেকেন্ড পার্সন। আর থার্ড পার্সন কারা? আমি আর তুমি ছাড়া ববে আছে যারা, সবাই হলো থার্ড পার্সন। ঠিক আছে, যত নাম যত কিছু সব থার্ড পার্সন। এখন এই যদি আমার প্রনাউনটা ফার্স্ট পার্সন হয়, তাহলে সেটাকে আমরা চেঞ্জ করব
ফার্স্ট প্লেস মানে সাবজেক্ট অনুযায়ী, ফার্স্ট পার্সনটা কি অনুযায়ী চেঞ্জ হবে, সাবজেক্ট অনুযায়ী। আর সেকেন্ড পার্সন যেটা আছে সেটা চেঞ্জ হবে অবজেক্ট অনুযায়ী, সেটা কি অনুযায়ী চেঞ্জ হবে, অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। আর থার্ড পার্সন যদি থাকে তাহলে সেটা কি হবে না, সেটা কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ, নো চেঞ্জ, সেটা কোনো চেঞ্জ হবে না। আমি আবার বলছি, যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে সেটা কি অনুযায়ী চেঞ্জ করবো আমরা, সাবজেক্ট। অ্যান্ড সাবজেক্টের কি চেঞ্জ করবো আসলে, মানে যে ফার্স্ট পার্সনটাকে যে চেঞ্জ করবো সাবজেক্ট অনুযায়ী, চেঞ্জটা করবোটা কি, চেঞ্জটা করবোটা কি আমরা, আমরা তো পার্সনের চেঞ্জটা করব, কি চেঞ্জ করব, পার্সনের চেঞ্জ করব, আমরা পার্সনের চেঞ্জ করব, আমরা কিসে চেঞ্জ করব, পার্সনের চেঞ্জ করব, ঠিক আছে। চেঞ্জটা কিসের করব, পার্সনের। একটু উদাহরণ দিচ্ছি বুঝবেন, দেখেন আমরা একটু আগে এই যে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন কোনগুলো একটু চিনে নিই। হ্যাঁ, আমাদের ফার্স্ট পার্সনগুলো কারা, ওই যে আমি বললাম যে আমার সাথে রিলেটেড যা যা আছে সেগুলো ফার্স্ট পার্সন, আমি মানে আই, ও এখানে একটা ব্যাপার স্যাপার আছে, আমাদের পার্সনগুলো আমরা প্রনাউন হিসেবে যদি ভাগ করি, এখানে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। প্রনাউনে অনেকগুলো প্রকারভেদ আছে, তো এখানে আমরা তিনটা প্রকারভেদ দিচ্ছি। হ্যাঁ, আমরা যদি প্রনাউনের প্রকারভেদগুলো দেখি, এটা হলো সাবজেক্টিভ প্রনাউন, সরি, পার্সনগুলোকে আমরা সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং আমরা পসেসিভ দিয়ে ভাগ করতে পারি, পসেসিভ দিয়ে ভাগ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো এই সাবজেক্টিভ প্রনাউন, অবজেক্টিভ প্রনাউন আর পসেসিভ প্রনাউন, সেটা যদি আমরা দেখি তিনটা ভাগের মধ্যে, যে সাবজেক্টিভ যদি হয় আই, আমরা একটু, আপনারা একটু মনোযোগ সহকারে শুনেন, সাবজেক্টিভ যদি হয় আই মানে এটা সাবজেক্টে বসবে, আইয়ের অবজেক্টিভ ফর্ম কি, মি, আর আইয়ের পসেসিভ ফর্ম কি, মাই, আইয়ের পসেসিভ ফর্ম কি, সরি আইয়ের, আমি তো এখানে উল্টা লিখছি খেয়াল করিনি, এখানে হচ্ছে আমার এটা হলো পসেসিভ ফরম্যাট আর এটা হলো অবজেক্টিভ ফরম্যাট, ঠিক আছে। তো আইয়ের সাবজেক্টিভ, আই হলো সাবজেক্টিভ ফরম্যাট, এটার পসেসিভ ফরম্যাট হলো মাই, আর এটার অবজেক্টিভ ফরম্যাট হলো কি, মি। আই ইউ উই, উইয়ের সাবজেক্টিভ ফরম্যাট হচ্ছে উই, এটার পসেসিভ ফরম্যাট হচ্ছে আওয়ার এবং অবজেক্টিভ ফরম্যাট কি আস। তো খেয়াল করেন, যত র উচ্চারণ হয়, যত র উচ্চারণ হয়, এই র উচ্চারণওয়ালাগুলো হলো পসেসিভ ফরম্যাট, র, আমার, তোমার, তার, তাদের, আমাদের, ঠিক আছে, এগুলো সব কি পসেসিভ ফরম্যাট। আর অবজেক্টিভ ফরম্যাটগুলোতে কে উচ্চারণ হয়, কি উচ্চারণ হয়, কে, আমাকে, তোমাকে, তাকে, তাদেরকে, এই কে উচ্চারণগুলো হচ্ছে অবজেক্টিভ ফরম্যাট, মনে থাকবে। আচ্ছা, তো এখানে আমরা পার্সন অনুযায়ী দেখেছি, দেখেন ফার্স্ট পার্সন, এগুলা, এগুলো সব ফার্স্ট পার্সন, তারপরে এই যে ইউ, ইউর, ইউ, এগুলো হচ্ছে সেকেন্ড পার্সন, আর বাকি সব হলো এগুলো কি থার্ড পার্সন। ওকে, আমরা একটু প্রনাউনের পার্সন অনুযায়ী প্রকারভেদটা দেখলাম। এখন আসেন আমরা যেটা বলছিলাম, যে একটা উদাহরণটা ভালো করে বুঝি। আমরা একটু আগেই বলেছি যে ফার্স্ট পার্সন থাকলে সেটা কি অনুযায়ী চেঞ্জ করবো আমরা, সাবজেক্ট অনুযায়ী। আর সেকেন্ড পার্সন থাকলে কি অনুযায়ী চেঞ্জ করবো, অবজেক্ট অনুযায়ী। চলেন দেখা যাক, এটা আই কোন পার্সন, আই কোন পার্সন, এটা ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন, সুতরাং এটা কি অনুযায়ী চেঞ্জ হবে, সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। আর সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়ে সাবজেক্টটা কোন পার্সনে আছে, ফার্স্ট পার্সন আছে, সাবজেক্টটা কোন পার্সন আছে, ফার্স্ট পার্সন। তো এই আইটাও না ফার্স্ট পার্সনই হয়ে যাবে। তো আইও যদি ফার্স্ট পার্সনই হয় তাহলে কি হবে, আইটা যদি ফার্স্ট পার্সনই হয় তাহলে কি হবে, আই থাকবে, কোনো চেঞ্জ হবে না, আই থাকবে, ঠিক আছে। পরেরটাতে বুঝবেন ভালো করে, এটা কোন পার্সন, এটা সেকেন্ড পার্সন, ইউ হলো কোন পার্সন, এটা হলো সেকেন্ড পার্সন, তাহলে এটাকে আমরা কি অনুযায়ী চেঞ্জ করব, এই অবজেক্ট অনুযায়ী চেঞ্জ করব, অবজেক্ট, সকিনা, এটা হলো অবজেক্ট। এখন অবজেক্টটা কোন পার্সন, সকিনা কোন পার্সন, আমি আর তুমি ছাড়া, ববে আছে যারা, সবাই থার্ড পার্সন, তাহলে এখানে অবজেক্টটা থার্ড পার্সন না, অবজেক্টটা কি পার্সন, অবজেক্ট হলো একটা থার্ড পার্সন। তাহলে অবজেক্টটা যেহেতু থার্ড পার্সন, এটা যেহেতু থার্ড পার্সন, তাহলে এই যে আমাদের যে ইউটা আছে এটাও কি হয়ে যাবে, এটাও থার্ড পার্সনই হয়ে যাবে, এটাও কি হয়ে যাবে, থার্ড পার্সন হয়ে যাবে। কিন্তু তার ফরম্যাট যে আছে, মানে সে যে পসেসিভ ফরম্যাটে আছে নাকি অবজেক্টিভ ফরম্যাটে আছে, এটা চেঞ্জ হবে না, শুধু পার্সনটা চেঞ্জ হবে। তাহলে ইউটা খেয়াল করেন, একটু ভালো করে বুঝবেন, ইউটা কি পার্সন হয়ে যাবে, থার্ড পার্সন। একটা মেয়ের ক্ষেত্রে থার্ড পার্সন কি হয়, থার্ড পার্সনের সাবজেক্টিভ ফরম্যাটটা হচ্ছে শি, অবজেক্টিভ ফরম্যাটটা হচ্ছে হার, আর পসেসিভ ফরম্যাটটাও কি হার। এখানে ইউটা কোন ফরম্যাটে আছে, কোন জায়গায় অবস্থান করছে, সে অবজেক্ট হিসেবে আছে না সে, যেহেতু ইউটা অবজেক্ট হিসেবে আছে, সুতরাং আমাকে সকিনার জন্য যে প্রনাউনটা নিতে হবে সেটাও কোন ফরম্যাটে নিতে হবে, অবজেক্টিভ ফরম্যাটে নিতে হবে। এখন একটা মেয়ে, সকিনা হচ্ছে একটা মেয়ের নাম, তার সাবজেক্টিভ ফরম্যাট মানে সাবজেক্টিভ প্রনাউন হিসেবে আমরা কি ইউজ করি, শি, আর অবজেক্ট হিসেবে
হার ইউজ করি। তাহলে এখানে আমরা ইউ এর পরিবর্তে কি ইউজ করব? একটু সবুজ কালি দিয়ে লিখি। ইউ এর পরিবর্তে আমরা কি ইউজ করব? হার। অর্থাৎ ইউটা কি হয়ে যাবে? থার্ড পারসন হয়ে যাবে একটা মহিলার ক্ষেত্রে। একটা মহিলার ক্ষেত্রে থার্ড পারসন কি? থার্ড পারসন হচ্ছে অবজেক্ট হিসেবে হার। অবজেক্ট হিসেবে কি? হার। আর আইটা আই থাকবে। আমি যদি এখানে আই না লিখে একটু অন্য কিছু দিয়ে আপনাদেরকে বুঝাইতাম, ধরেন এখানে যদি আমি হি দিতাম, এখানে কি দিতাম? হি, তাহলে কি হইতো? হি কোন পারসন? থার্ড পারসন, নো চেঞ্জ, এটা তো কোনো চেঞ্জই হবে না। আচ্ছা ধরেন এখানে যদি আমি ফার্স্ট পারসন দিতাম, যে আই সেড টু সকিনা আই, ও সরি ফার্স্ট পারসনই তো আছে এখানে। আচ্ছা যাই হোক, যেটা দিয়েছি, তো অন্যটা যদি দিতাম যে এখানে আহ, আচ্ছা আই থাক, ঠিক আছে। তো বুঝতে কি পেরেছেন? আমরা আরেকটা উদাহরণ দিলে আরো বেশি ক্লিয়ার হবে। এই যে প্রনাউনের ব্যাপারটা অনেকেরই প্যাচ লাগে, প্রনাউনের ব্যাপারটা প্যাচ লাগে, যেহেতু আমরা আরেকটা উদাহরণ দিয়ে বুঝাবো। তাহলে এই যে আয়ের পরিবর্তে তো আই থাকবে, আর ইউ এর পরিবর্তে কি হয়ে যাবে? হার হয়ে যাবে। এটা আশা করি বুঝতে পেরেছেন। আমরা আরেকটা এক্সাম্পল দিলে আরো বেশি ক্লিয়ার হবে। তারপরে আসেন এই যে ভার্বের পরিবর্তনগুলো নিয়ে। ভার্বের পরিবর্তনগুলো কি হবে? ভার্বের পরিবর্তনগুলো কি হবে? তো ভার্বের পরিবর্তন খুবই সিম্পল। মনে রাখবেন এখানে ভার্ব 1 থাকলে ভার্ব 2 হয়ে যাবে, আর ভার্ব 2 থাকলে ভার্ব 3 হয়ে যাবে। আর ভার্ব 3 কখনো একা বসতে পারে না। তাহলে কি হবে? হ্যাড প্লাস ভার্ব 3 হয়ে যাবে। ঠিক আছে? আমি আবার বলছি, ভার্ব 1 থাকলে ভার্ব 2 থাকলে ভার্ব 3 হয়ে যাবে। আর ভার্ব 3 তো একা বসতে পারে না, তো তার আগে কি বসবে? হ্যাড বসবে। যেমন একটা উদাহরণ দিই, ধরেন গো থাকলে কি হয়ে যাবে? ওয়েন্ট। আর যদি ওয়েন্ট থাকে, ওয়েন্ট যদি থাকে তাহলে কি হয়ে যাবে? গন হয়ে যাবে। আর গন তো একা বসবে না, তাহলে কি হবে? হ্যাড গন হয়ে যাবে। আর যদি হ্যাড গন থাকে, যদি ভার্ব 3 থাকে, যদি ভার্ব 3 থাকে তখন সেটার কোনো চেঞ্জ হবে না, ভার্ব 3 হবে। আশা করি বুঝতে পেরেছেন। ভার্ব 1 থাকলে মানে এক ধাপ উপরে উপরে যাবে। ভার্ব 1 থাকলে ভার্ব 2 থাকলে ভার্ব 3, আর ভার্ব 3 থাকলে নো চেঞ্জ। সেমভাবে আমরা মডাল অক্সিলারিগুলোর ক্ষেত্রে যদি দেখি, মডাল অক্সিলারিগুলোর ক্ষেত্রে ধরেন ক্যান থাকলে কি হয়ে যাবে? ক্যান থাকলে হয়ে যাবে কুড। বাট যদি কুডই থাকে তাহলে কি হবে? না, নো চেঞ্জ, নো চেঞ্জ। অর্থাৎ আমরা মডাল অক্সিলারিগুলো শুধু একটা স্টেপ পার হবে, পরবর্তী স্টেপটা পার হবে না। ক্যান থাকলে কুড, কুড থাকলে নো চেঞ্জ। শ্যাল থাকলে শুড, শুড থাকলে নো চেঞ্জ। উইল থাকলে উড, উড থাকলে নো চেঞ্জ। মাথায় থাকবে? এই হচ্ছে আমার ভার্বের পরিবর্তন। তাহলে খেয়াল করে দেখেন তো এখানে আমার ভার্বটা কি আছে? রোট আছে, ভার্ব 2 আছে। যেহেতু এটা ভার্ব 2, তাহলে কি হয়ে যাবে? ভার্ব 3 হয়ে যাবে। তাহলে এখানে পরিবর্তনটা কি হবে বলেন তো দেখি? এই রোড থেকে কি হয়ে যাবে? রোডের ভার্ব 3 কি? রিটেন। তাহলে কি হয়ে যাবে? হ্যাড রিটেন। কি হয়ে যাবে এটা? হ্যাড রিটেন হয়ে যাবে। আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে? আচ্ছা, হ্যাড রিটেন হয়ে যাবে। এটা হলো আমার ভার্ব 3 হয়ে গেল। এখন ভার্ব 3 তো আর একা বসবে না, সুতরাং তার আগে কি বসবে? ভার্ব 3 যেহেতু একা বসবে না, সুতরাং তার আগে কি বসবে? তার আগে একটা হ্যাড বসবে। মনে থাকবে? আচ্ছা, তারপরে আসেন এই লাস্টেরটা, আমার 5 নাম্বার রুলসটা। ইয়েস্টারডে, এটা একটা অ্যাডভার্ব। তো অ্যাডভার্বের পরিবর্তনগুলো একটু মুখস্থ করে রাখবেন। আমি একটা চার্ট দেখিয়ে দিচ্ছি, সেটা আপনারা মুখস্থ করে রাখবেন। হ্যাঁ, এই যে এই চার্টটা মুখস্থ করে ফেলবেন। অ্যাডভার্বের ক্ষেত্রে খেয়াল করবেন, টুডে থাকলে কি হবে? দ্যাট ডে। টুনাইট, দ্যাট নাইট। টুমোরো, দ্য নেক্সট ডে বা দ্য ফলোয়িং ডে। নেক্সট ডে থাকলে দ্য ফলোয়িং ডে। ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে, যেটা আমাদের দরকার। ইয়েস্টারডে থাকলে আমরা কি ইউজ করবো? দ্য প্রিভিয়াস ডে। তাহলে যেহেতু এখানে ইয়েস্টারডে আছে, তাহলে আমরা কি লিখবো? ইয়েস্টারডের পরিবর্তে দ্য প্রিভিয়াস ডে। মনে থাকবে? দ্য প্রিভিয়াস ডে। তো এই হচ্ছে আমাদের 5টা পরিবর্তন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখানে আমি যদি পরিবর্তনগুলো বসিয়ে দিয়ে করি, কি হবে? আই টোল্ড সকিনা দ্যাট আই হ্যাড রিটেন হার আ লেটার ইয়েস্টারডের পরিবর্তে কি? দ্য প্রিভিয়াস ডে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেওয়া যাক। আরেকটা এক্সাম্পল দিচ্ছি আমরা ইন্টারোগেটিভ নিয়ে। হ্যাঁ, একটা ইন্টারোগেটিভ বাক্য নিয়ে একটা এক্সাম্পল দেওয়া যাক, যাতে আপনাদের জন্য বুঝতে সহজ হয়। ঠিক আছে? তো চলেন ইন্টারোগেটিভ বাক্যের একটা উদাহরণ দেই। ধরেন আমি বলতেছি যে হি সেড টু মি, হি সেড টু মি, আর ইউ ওয়াচিং মাই ক্লাস, অথবা আচ্ছা, আর ইউ ওয়াচিং মাই ক্লাস, আর ইউ ওয়াচিং মাই ক্লাস,
আর ইউ ওয়াচিং মাই ক্লাস নাও, এটা আমি বললাম, ঠিক আছে। আর ইউ ওয়াচিং মাই ক্লাস নাও, আপনি কি এখন আমার ক্লাস দেখছেন? ইয়েস লিখেন কমেন্টে। আচ্ছা, তো এখানে এই যে সেইড টু, খেয়াল করেন এখন আমরা কয়টা জায়গা জায়গা জানি ছিল আমাদের? 5টা জায়গা, তাই না? এটা হলো 1 নাম্বার জায়গা, এটা হলো 2 নাম্বার জায়গা, তারপরে এই যে এটা হলো 3 নাম্বার জায়গা, তারপরে হচ্ছে আপনার এখানে আর আছে, অক্সিলারি ভার্ব আছে, ঠিক আছে? অক্সিলারি ভার্বগুলো আমরা পরিবর্তন করব। আর আছে, এটা হলো আমার ভার্ব, তাই না? এটা হলো 4 নাম্বার জায়গা। আর এই যে নাও, এটা হলো কি আমাদের 5 নাম্বার জায়গা। তো কি হবে দেখেন তো? আমরা কি বলেছিলাম যে সেট টু এর পরিবর্তে ইন্টারোগেটিভ বাক্যে কি হয়? আস্কড হয়। তো এখানে কি হবে? আস্কড হবে, আস্কড। আচ্ছা, কমার পরিবর্তে আমি কি বলেছিলাম? ইন্টারোগেটিভ বাক্যে কমার পরিবর্তে কি হয়? যদি বাক্যটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে ইফ, আর যদি বাক্যটা WH ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে WH ওয়ার্ডটাই হবে। তাহলে এখানে কি হবে? ইফ হবে। আর এখানে একটা বিষয় কিন্তু খুব মাথায় রাখবেন, আমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব তখন ইন্টারোগেটিভ বাক্যকে কিন্তু অ্যাসার্টিভ বাক্যের মতো করে লিখতে হবে। অ্যাসার্টিভ বাক্যের ক্ষেত্রে আগে সাবজেক্ট, পরে ভার্ব, পরে কি হয়? অবজেক্ট হয়। আর ইন্টারোগেটিভ বাক্যের ক্ষেত্রে আগে কি থাকে? নর্মালি ভার্ব থাকে, পরে গিয়ে সাবজেক্ট থাকে, ঠিক আছে? ওই যে আগে ভার্ব আছে পরে সাবজেক্ট আছে, এভাবে রাখা যাবে না। আগে সাবজেক্ট আর পরে কি নিতে হবে? পরে ভার্ব নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে চলেন, আপনারা কি এটা বুঝতে পেরেছেন? যে কথাটা মাত্র বললাম যে আমরা যখন ইনডিরেক্ট করব তখন অবশ্যই আগে সাবজেক্ট আনতে হবে, পরে ভার্বকে নিতে হবে। তো আগে সাবজেক্ট নিয়ে কাজ করি। তো সাবজেক্টটা কি হবে? ইউ আছে, কোন পার্সন? সেকেন্ড পার্সন। কি অনুযায়ী চেঞ্জ হবে? অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। আমরা কি বলেছিলাম? সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। এখন সেকেন্ড পার্সন এই অবজেক্ট অনুযায়ী চেঞ্জটা হবেটা কি? খেয়াল করেন একটু, এখানে বুঝেন। ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন। তো এই জন্য আমরা কি অনুযায়ী চেঞ্জ করছি? অবজেক্ট অনুযায়ী চেঞ্জ করছি। আর অবজেক্টের মধ্যে কি আছে? মি আছে, মানে ফার্স্ট পার্সন আছে, ঠিক আছে? তো এটা ছিল সেকেন্ড পার্সন, এই জন্য সে অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হচ্ছে। আর মিটা কোন পার্সন? ফার্স্ট পার্সন। সুতরাং আমরা এই ইউটাকে কি বানাই ফেলবো? ফার্স্ট পার্সন বানাই ফেলবো। অর্থাৎ এটার যে পার্সন, অবজেক্টটা কোন পার্সনে আছে? যে পার্সনে আছে এটাও ওই পার্সন হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু ফরম্যাটটা, মানে সে সাবজেক্টের জায়গায় থাকলে সাবজেক্টিভ ফরম্যাটেই বসবে, অবজেক্টের জায়গায় থাকলে অবজেক্টিভ ফরম্যাটেই বসবে, বা পসেসিভের জায়গায় থাকলে পসেসিভ ফরম্যাটে বসবে। ফরম্যাটটা চেঞ্জ হবে না, শুধু পার্সনটা চেঞ্জ হবে। ক্লিয়ার? আবার পার্সনটা কি অনুযায়ী চেঞ্জ হবে? যেমন এখানে ইউ সেকেন্ড পার্সন, সে অবজেক্ট অনুযায়ী তার পার্সনটা চেঞ্জ হবে। অবজেক্ট যেহেতু ফার্স্ট পার্সন, সে কি হয়ে যাবে? ফার্স্ট পার্সন হয়ে যাবে। কোন পার্সন হয়ে যাবে? ফার্স্ট পার্সন। তাহলে আমরা এই যে সাবজেক্টের জায়গায় ফার্স্ট পার্সনটা কি হয়? চেঞ্জ হয়ে আই, আই হয়। আপনারা কি বুঝতে পেরেছেন? তাহলে আমরা ইউ এর পরিবর্তে কি লিখছি? আই। এটা সেকেন্ড পার্সন ছিল, অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়েছে, অবজেক্টটা ফার্স্ট পার্সন, তো এটা কি হয়ে যাবে? ফার্স্ট পার্সন হয়ে যাবে, আই হয়ে যাবে। ওকে, তারপরে আসেন এই আর, ভার্ব ওয়ান আছে, ভার্ব টু হয়ে যাবে। আর এর ভার্ব টু কি? ওয়ার। এখন আয়ের পরে তো আর ওয়ার হয় না, আয়ের পরে কি হয়? মানে নর্মালি আরটা ওয়ার হওয়ার কথা, বাট আয়ের পরে তো ওয়ার হয় না, আয়ের পরে কি হয়? ওয়াজ হয়, ঠিক আছে? ভার্ব ওয়ান থাকলে ভার্ব টু হয়ে যাবে। ওয়াচিং আছে, ওয়াচিংই থাকবে, নো চেঞ্জ। এই মাই আছে, যে মাই কোন পার্সন? মাইটা কোন পার্সন? মাইটা হলো ফার্স্ট পার্সন, সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। এখন সাবজেক্টটা কোন পার্সন আছে? থার্ড পার্সন, তাহলে মাইটা কোন পার্সন হয়ে যাবে? থার্ড পার্সন হয়ে যাবে। তাহলে মাইটা যদি থার্ড পার্সন হয়ে যায়, মাইটা থার্ড পার্সন হয়ে একটা পুরুষের জন্য কি হবে? হিজ হবে। খেয়াল করে দেখেন, আমি যদি আপনাদেরকে চার্টটা দেখাই না তাহলে আরও বেশি ভালো লাগবে। এই যে মাইটা হলো ফার্স্ট পার্সন। এখন থার্ড পার্সনের ক্ষেত্রে, পুরুষ থার্ড পার্সনের ক্ষেত্রে কি হয়ে যাবে? এটা হিজ হয়ে যাবে, অর্থাৎ পার্সনটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু তার ফরম্যাটটা চেঞ্জ হবে না। পসেসিভ ফরম্যাটে আছে, পসেসিভ ফরম্যাটেই থাকবে। শুধু ফার্স্ট পার্সনটা কি হয়ে যাবে? পুরুষের জন্য থার্ড পার্সন কি হয়? পসেসিভ ফরম্যাট হিজ। আর মহিলাদের জন্য কি হয়? হার হয়, হার হয়, ঠিক আছে? তাহলে এখানে মাইটা চেঞ্জ হয়ে কি জানি, তাহলে মাইটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? হিজ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এই যে লাস্ট নাম্বার নাও, এই নাওটা চেঞ্জ হয়ে কি হবে? নাও চেঞ্জ হয়ে কি হবে? আমরা যদি একটু আমাদের টেবিলটা দেখি লাস্টের দিকে, হাই হাই, নাও কি লিখি নাই? এই যে নাও মানে হচ্ছে দেন, নাও থাকলে কি হবে? দেন হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা কি করব? এটাকে চেঞ্জ করে, নাওটাকে চেঞ্জ করে কি দিব? নাও থেকে নৌকা বানায় ফেলবো। নাওটাকে চেঞ্জ করে আমরা দেন বানিয়ে দেব। ওকে, তো আমি যদি সুন্দর করে বাক্যটাকে লিখি তাহলে দেখেন কি হচ্ছে। হি আস্কড, হি আস্কড মি, তারপরে কি হবে? ইফ
এর পরে কি ওয়াজ, ইফ আই ওয়াজ ওয়াচিং ওয়াচিং হিজ ক্লাস দেন, ইফ আই ওয়াজ ওয়াচিং হিজ ক্লাস দেন। এই হচ্ছে আমার এটার ইনডিরেক্ট। এটা ছিল ডিরেক্টে, এটা আমরা করে ফেললাম ইনডিরেক্টে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরও একটা এক্সাম্পল দেই ইম্পারেটিভের, কারণ ওটাও আপনাদের একটু জানা দরকার। ইম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে একটা উদাহরণ দেওয়া যাক। ইম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে হ্যাঁ, যেমন ধরেন হি said to me, he said to me, please give me a book, প্লিজ গিভ মি আ বুক। তো খেয়াল করেন এখানে যেহেতু প্লিজ আছে, প্লিজ থাকলে এটা নিঃসন্দেহে কি বোঝায়, অনুরোধ বোঝায়। তাহলে কি হবে এটা, যেহেতু অনুরোধ বোঝায় তাহলে সেট টু এর পরিবর্তে আমাদের 5টা জায়গায় একটু মার্ক করি। এটা হলো 1 নাম্বার জায়গা, এটা হলো কি 2 নাম্বার জায়গা, প্লিজটা তো উঠে যাবে, ঠিক আছে, প্লিজ এগুলো থাকবে না, প্লিজ। তারপর হচ্ছে আপনার কি বলে এটাকে, কাইন্ডলি, এগুলো থাকবে না। হ্যাঁ, এই ভার্বের এখানে একটা কাহিনী আছে। ইম্পারেটিভের ক্ষেত্রে ভার্বের কোনো চেঞ্জ হয় না। ইম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে ভার্বের চেঞ্জ হয় না, এটা মাথায় থাকবে। ইম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে ভার্বের কোনো চেঞ্জ হয় না। তাহলে এখানে কিন্তু এই যে আমাদের যে 3 নাম্বার ব্যাপারটা, সরি এটা 4 নাম্বার, প্রোনাউনের ব্যাপারটা হচ্ছে 4 নাম্বার, প্রোনাউনটা 3 নাম্বার, ভার্ব হচ্ছে 4 নাম্বার। তো এই যে এই ভার্বের কোনো চেঞ্জ হবে না ইম্পারেটিভের ক্ষেত্রে। ক্লিয়ার? ইম্পারেটিভের ক্ষেত্রে কিসের চেঞ্জ হবে না, ভার্বের চেঞ্জ হবে না। আর প্লিজ কথাটা তো উঠে যাবে, তাহলে কি হবে দেখেন তো, সেই টু এর পরিবর্তে হবে কি, রিকোয়েস্টেড। রিকোয়েস্টেড কমার পরিবর্তে কি হবে, যেহেতু এটা পজিটিভ বাক্য সুতরাং হবে কি টু। যদি নেগেটিভ বাক্য হইতো তাহলে কি হতো, নট টু। গিভই থাকবে, কারণ যে টু আছে না, এই টু এর পরে সাধারণত ভার্বের মূল ফর্ম হয়, যেটাকে আমরা ইনফিনিটিভ বলে থাকি, ঠিক আছে। আর এই মি এর পরিবর্তে কি হবে, মি কোন পার্সন, ফার্স্ট পার্সন। তো ফার্স্ট পার্সন কি অনুযায়ী চেঞ্জ হবে, ফার্স্ট প্লেস মানে সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। সাবজেক্ট কোন পার্সন আছে, থার্ড পার্সন আছে, তাহলে মিটা কি হয়ে যাবে, থার্ড পার্সন হয়ে যাবে। মিটা কি হয়ে যাবে, থার্ড পার্সন। এখন ফরম্যাট তো অবজেক্টিভই থাকবে, তাহলে অবজেক্টিভ থেকে কি হবে, এটা থার্ড পার্সন। মেয়ে থার্ড পার্সনটা কি হয়ে যাবে, হিম। খেয়াল করে দেখেন মেয়ে থার্ড পার্সনটা আমি যদি আপনাকে এখানে দেখাই, এই হলো ব্যাটা মি, মেয়ের জন্য এই হলো ব্যাটা মি, মেয়ের জন্য থার্ড পার্সন হলো, পুরুষের জন্য কি হবে, হিম, ঠিক আছে। আচ্ছা, তো এখানে কি হবে, মিটা হয়ে যাবে হিম, আবুক, আবুকি থাকবে, তাহলে কি হবে, হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম আ বুক। হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম আ বুক। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, তো ইম্পারেটিভের ক্ষেত্রে যে ভার্বের পরিবর্তন হয় না, এই ব্যাপারটা কি মাথায় ঢুকেছে? যদি ঢুকে থাকে তাহলে আমরা লাস্ট আরেকটা এক্সাম্পল করব, সেটা হচ্ছে অপটেটিভ বাক্যের জন্য। তো অপটেটিভ বাক্যের জন্য একটা এক্সাম্পল চলেন করে ফেলি। যেমন ধরেন বাপে পোলারে কইতি আছে, ফাদার said to মি, বাবা পোলাকে কি বলতেছে, দোয়া করতেছে, হ্যাঁ, যে মে ইউ পাস ইন দ্য এক্সাম, মে ইউ পাস, মে ইউ পাস ইন দ্য এক্সাম, মে ইউ পাস দ্য এক্সাম, তুমি পরীক্ষাটি পাস করো, পাস দ্য এক্সাম, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের একটা ইম্পারেটিভ বাক্য। অ্যান্ড ইম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে আমাদের পরিবর্তনের জায়গাগুলো যদি একটু মার্ক করি, সেট টুটা 1 নাম্বার, এই কমাটা হলো 2 নাম্বার, তারপরে হচ্ছে তারপরে এতে কি রইয়াছে, তারপরে হচ্ছে আপনার সাধারণত এখানে মেটা থাকলে, মে থাকলে মাইট হয়ে যাবে, এটা হচ্ছে 3 নাম্বার। হ্যাঁ, আমাদের প্রনাউনটা হলো 3 নাম্বার, আর এই বেটা মে, ঠিক আছে। তো কি হচ্ছে এখানে, এটা হলো কত নাম্বার দিব এটাকে, 3 নাম্বার, আর এটাকে আমরা বলতেছি 4 নাম্বার। যদিও এটাকে কাজ আগে করব, তাহলে কি হবে, সেট টু এর পরিবর্তে কি হয়ে যাবে, যেহেতু এটা এটা কি করতেছে, মে ইউ পাস দ্য এক্সাম, এখানে প্রার্থনা করছে, তাহলে যেহেতু প্রার্থনা করছে তাহলে আমরা সেট টু এর পরিবর্তে কি ইউজ করব, প্রেইড, কি ইউজ করব, প্রেইড। সেট টু এর পরিবর্তে কি ইউজ করব আমরা, প্রেইড। আর আমরা তো জানি 2 আই ছাড়া বাকি সবার জন্য কমার পরিবর্তে কি হবে, দ্যাট, তাহলে এখানে কমার পরিবর্তে কি হবে,
দ্যাট হবে। ওকে, আচ্ছা এখানেও কিন্তু ইউটা আগে আসবে, মানে সাবজেক্টটা আগে আসবে, এই যে মেটা পরে যাবে এবং মেটা পরে গিয়ে মাইট হয়ে যাবে, ভার্ব ওয়ান আছে কি হয়ে যাবে, ভার্ব টু হয়ে যাবে। ইউটা কোন পার্সন, সেকেন্ড পার্সন, এটা কি অনুযায়ী চেঞ্জ হবে, অবজেক্ট অনুযায়ী। তাহলে ইউটা চেঞ্জ হয়ে, ইউটা তো এখন সাবজেক্টের জায়গায় বসতেছে তাই না, তো যদি সাবজেক্টের জায়গায় বসে তাহলে ইউটা ফার্স্ট পার্সন হয়ে কি হয়ে যাবে, আই হয়ে যাবে। দেখো ইউটা সেকেন্ড পার্সন, আর সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, অবজেক্টের পার্সন অনুযায়ী চেঞ্জ হয়, অবজেক্টের পার্সনটা কোন পার্সন, ফার্স্ট পার্সন, সুতরাং ইউটা ফার্স্ট পার্সন হয়ে যাবে, আর ইউ ফার্স্ট পার্সন হয়ে কি হবে, আই হবে, আই। আর মেটা কি হয়ে যাচ্ছে, মেটা ভার্ব টু হয়ে যাচ্ছে, মাইট। আর মেটা কি হয়ে যাচ্ছে, মেটা হয়ে যাচ্ছে হলো মাইট, ঠিক আছে। আর এই ইউটা কি হয়ে গেল, আই হয়ে গেল। মনে থাকবে পাস দ্য এক্সাম, পাস দ্য এক্সামই থাকবে। তাহলে এটা পুরাটা যদি আমি লিখি, ফাদার, ফাদার প্রেইড, ফাদার প্রেইড, আচ্ছা ফাদার প্রেইড, ফাদার কি করলেন, প্রার্থনা করলেন, প্রেইড। আমরা এখানে সাধারণত ওই যে অবজেক্টটা না দেওয়াটাই বেটার, আমরা প্রেইডের পরে প্রেইড ফর মি দিতে পারি, প্রেইড ফর, কিন্তু শুধু শুধু প্রেইড মি দেওয়া যাবে না, আপনি এখানে প্রেইড ফর মি, তারপরে কি হবে, ফাদার প্রেইড ফর মি দ্যাট, এটা একটু মাথায় রাখবেন, প্রেইডের পরে আপনি হয় প্রেইডের পরে ডিরেক্টলি দ্যাট দিয়ে দিবেন, অথবা প্রেইডের পরে যদি অবজেক্ট আনতে চান তাহলে একটা ফর দিয়ে নেবেন। হ্যাঁ, ফাদার প্রেইড ফর মি দ্যাট কি হবে, আহ, যেটা আমি সাজাচ্ছিলাম, হ্যাঁ আইটা হবে, আই, আই মেটা থাকবে, আই মাইট, আই মাইট পাস, পাস দ্য এক্সাম, আই মাইট পাস দ্য এক্সাম, বাস। এটা হচ্ছে আমাদের একটা ইম্পারেটিভ বাক্যের সলিউশন। তো আপনারা একটা এইচডাব্লিউ করে আনবেন, সেটা হচ্ছে এক্সক্লেমেটরির জন্য আমাকে কমেন্ট সেকশনে একটা এক্সক্লেমেটরি বাক্যের জন্য করে দিবেন। হ্যাঁ, তো এক্সক্লেমেটরি বাক্যটা আমি একটা বাক্য দিচ্ছি, একটা এক্সক্লেমেটরি বাক্য আপনারা করবেন, সে ধরেন দ্য ম্যান সেইড, দ্য ম্যান সেইড, ভালো মানে মানুষটি বলল, কি বলল, যেটা খুব কমন আপনারা পান, এলাস, হাই, আমি খতম, আই এম, আই এম আনডান, আমি খতম, আমি শেষ, ঠিক আছে। তো এটা আপনারা করে আনবেন। ওকে, এটার জন্য এটা ডিরেক্টে আছে, আপনি এটার ইনডিরেক্ট স্পিচ করে কমেন্টে জানাবেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। আজকে আমরা বেসিকটা নিয়ে আলোচনা করলাম, এর মধ্যেও যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাবেন, আমরা পরবর্তী ক্লাসে আরেকটু অ্যাডভান্সে যাব, ঠিক আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।